হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 12-এর সিলেবাসের লাস্ট পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্ট বাই জন কিটস এটা নিয়ে আলোচনা করতে চলেছি। এখন দ্য পোয়েট্রি অফ আর্ট এটা সনেট ফর্মে লেখা। তোমরা সকলেই জানো যে সনেট হচ্ছে এক ধরনের 14 লাইনের এক ধরনের কবিতা। তো এখানে যে ফর্মটা কিটস ব্যবহার করেছেন সেই ফর্ম অফ সনেটকে বলা হয় পেত্রার্কান সনেট। দুটো স্ট্যানজা বা পংক্তিতে বিভক্ত কবিতাটা। প্রথম যে পংক্তিটা সেটা হচ্ছে এই জায়গাটা থেকে এই উইট পর্যন্ত, এখানে আছে 8 লাইন। এইটাকে বলা হয় অক্টেভ। কেমন? এবং নেক্সট যে স্ট্যানজা বা পংক্তি সেটা 6 লাইনের, এটাকে বলা হয় সেস্টেট। অক্টেভ এবং সেস্টেট এই দুটো পার্টে বিভক্ত এই কবিতাটি। এটা একটা 14 লাইনের কবিতা, এটাকে সনেট বলা হচ্ছে, সনেট ফর্মে লেখা, এবং এই সনেটটা হচ্ছে পেত্রার্কান সনেট। এবার কবিতাটা আমরা একটু পড়ে দেখি। The poetry of art is never dead. When all the birds are faint with the hot sun and hide in cooling trees, a voice will run from hedge to hedge about the new mown mead. That is the grasshopper. He takes the lead in summer luxury. He has never done with his delights, for when tired out with fun, he rests at ease beneath some pleasant weed. এইখানটাতে এসে অক্টেভ পার্টটা শেষ হলো। এবার এখান থেকে সেস্টেট শুরু হচ্ছে। The poetry of art is ceasing never. On a lone winter evening, when the frost has wrought a silence, from the stove there shrills the cricket's song, in warmth increasing ever, and seems to one in drowsiness half lost, the grasshoppers among some grassy hills. এখন দেখো, এই যে কবিতাটি সনেট ফর্মে লেখা দুটো স্ট্যানজা, এই দুটো স্ট্যানজাতে মানে প্রথম যে স্ট্যানজা যেটাকে বলা হচ্ছে অক্টেভ, 8 লাইনের স্ট্যানজা, এইটাতে কবি গ্রীষ্মের সময়কার যে মিউজিক সেইটার কথা বলেছেন, এবং পরের যে পার্টটা সেস্টেট পার্টটা সেটাতে উনি উইন্টার সিজনে মিউজিকের কথা বলেছেন। আমরা আলোচনার শুরুতেই বলেছি যে আজকে আমাদের এই কবিতার নাম হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্ট। এই জায়গাটাতে আমাদের একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে কিটস ইউজেস মিউজিক অ্যাজ দ্য সিম্বল অফ পোয়েট্রি। অর্থাৎ কিনা কিটস মিউজিককেই কবিতার সিম্বল হিসাবে বা প্রতীক হিসাবে ব্যবহার করেছেন। এই যে উনি বলছেন না দ্য পোয়েট্রি অফ আর্ট, এই যে পোয়েট্রি বলতে উনি মিউজিকের কথা বলেছেন, দ্য মিউজিক অফ আর্ট। এখন এই যে মিউজিক অফ আর্ট, এই মিউজিক অফ আর্টের কথাটা বলতে গিয়ে উনি সনেট ফর্মে যে কবিতাটা রচনা করলেন সেখানে উনি মূলত মিউজিকের কথা, দ্য মিউজিক অফ আর্ট, সেটা বলতে গিয়ে যেটা বলছেন, যেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন উনি যুক্তি দিয়ে, উদাহরণ দিয়ে, সেটা হলো এই যে দ্য মিউজিক অফ আর্ট ইজ অলওয়েজ কন্টিনিউইং। এটা একটা সবসময় চলতে থাকা একটা ঘটনা, এর কোনো এটা মানে বিরামহীন, ছেদহীন একটা ঘটনা। এবং কবিতার শুরুতে যে দুটো পংক্তি আছে, কবিতার একদম প্রথম লাইন, শুরুর লাইনটা, এবং দ্বিতীয় যে পংক্তি মানে সেস্টেটের ফার্স্ট লাইন মানে 9th লাইন, অর্থাৎ ফার্স্ট লাইন, এটা ফার্স্ট লাইন, এবং এই যে 9th লাইন সেস্টেটের ফার্স্ট লাইন, এই দুটো লাইনেই উনি কিন্তু
সেই কথাটাই বলেছেন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এখানে পোয়েট্রি বলতে মিউজিক, দ্য মিউজিক অফ আর্থ, পৃথিবীর সঙ্গীত কখনো মারা যায় না। এবং 9th লাইনে কিন্তু উনি ওই একই কথা বললেন, একটু অন্যভাবে বললেন, অন্য ভাষায় বললেন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। সিজ মানে শেষ হয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া। সিজিং নেভার, কখনো শেষ হয় না, মানে এটা দিস ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, সবসময় চলতে থাকে, একটা বিরামহীন, একটা ছেদহীন ঘটনা। এখন আমাদেরকে বুঝে নিতে হবে যে এই যে ফার্স্ট স্ট্যান্জা যেখানে উনি গ্রীষ্মকালীন সঙ্গীতের কথা বলেছেন, এবং সেকেন্ড স্ট্যান্জা যেখানে উনি শীতকালীন সঙ্গীতের কথা বলেছেন, সেটাকে কিভাবে উনি এক্সপ্লেন করলেন, কিভাবে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন, সেইটা আমাদেরকে বুঝতে হবে। তো শুরুতে আমরা অক্টেভটা নিয়ে আলোচনা করি। ফার্স্ট লাইনের মানেটা তো আমি বললাম এক্ষুনি। সেকেন্ড লাইনে উনি বলছেন, হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান। এটা গ্রীষ্মকালীন একটা খুব একটা প্রাকৃতিক ঘটনার বর্ণনা দিয়ে উনি বলছেন যে গ্রীষ্মকালে তো হট সান, প্রচণ্ড গরম, সূর্যের ভীষণ উত্তাপ, সেই উত্তাপে যখন অল দ্য বার্ডস আর ফেইন্ট, এখানে ফেইন্টের একটা মানে হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া, কিন্তু এখানে ফেইন্টের সেই মানে নয়, এখানে ফেইন্টের মানে হচ্ছে ভীষণ ক্লান্ত হয়ে যাওয়া, এক্সস্টেড হয়ে যাওয়া। when all the birds, সমস্ত পাখি, এখানে অল দ্য বার্ডস বলতে সমস্ত গায়ক পাখির কথা বলা হচ্ছে, যে সমস্ত পাখিরা গান গায়, তার কারণ এখানে কিন্তু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্য মিউজিক অফ আর্থ, বা কিডস ওটাকে বলছেন দ্য পোয়েট্রি অফ আর্থ। সমস্ত গায়ক পাখিরা যখন ক্লান্ত, এক্সস্টেড, গরমে, উইথ দ্য হট সান, অ্যান্ড হাইড ইন দ্য কুলিং ট্রিজ, এবং তারপর যখন তারা গাছের ছায়ার মধ্যে লুকিয়ে পড়েছে, মানে সেখানে তারা বিশ্রাম নিচ্ছে, আ ভয়েস উইল রান, একটা কণ্ঠস্বর ছুটছে ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মুন মিড। এইখানটা বোঝো, আমরা একটু শেষের দিক থেকে মানেটা বুঝতে শুরু করি। নিউ মুন, নিউ মুন, মুন বলতে কাটা হয়েছে, মিড এটার মানে হচ্ছে মিডো, মাঠ, মানে মাঠ থেকে ফসল কাটা হয়েছে, নিউ মুন মিড, যে মাঠের ফসল সবেমাত্র কাটা হয়েছে সেইটাকে বোঝানোর জন্য বলা হচ্ছে নিউ মুন মিড। সেই নিউ মুন মিডে হেজ আছে, হেজ ঝোপঝাড়, সেই ঝোপঝাড় থেকে ঝোপঝাড়ে, ফ্রম হেজ টু হেজ আ ভয়েস উইল রান, আ ভয়েস উইল রান। এই যে ভয়েস কথাটা বলা হচ্ছে, এখানে ভয়েস বলতে ভয়েসটা শুনতে পাওয়া যাচ্ছে, যে একটা ভয়েস যেন একটা কণ্ঠস্বর ঝোপে 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 ছুটে ছুটে বেড়াচ্ছে। কিন্তু এখানে ভয়েস বলতে কার কথা বলা হচ্ছে? দ্যাট ইজ দ্য গ্রাসহপার, সেটাই হলো ঘাসফড়িং। তাহলে ঘাসফড়িংয়ের বদলে কিডস এখানে ভয়েস, ঘাসফড়িংয়ের কণ্ঠস্বরের কথা বলা হয়েছে। আমরা তো নিজেরাও অনেক সময় কথাবার্তা বলার সময় এরকমভাবে বলেই থাকি, তাই না? যেমন আমরা বলি না, ধরা যাক আমরা বন্ধুরা কয়েকজন মিলে একটা পিকনিক করছি, আমরা সবাই মিলে চাঁদা তুলছি, ধরা যাক আমরা 100 টাকা করে চাঁদা দিচ্ছি, তাহলে আমরা সেটা বলতে গিয়ে কি বলি, যে মাথা পিছু 100 টাকা চাঁদা, মানে পার হেড 100 রুপি, এটা হচ্ছে চাঁদা। তাহলে এই যে কথাটা আমরা বললাম, তাহলে এই যে মাথা পিছু বা পার হেড, এই যে বললাম, তাহলে কি চাঁদাটা মাথা দিচ্ছে? নয় তো। তাহলে মাথা বলে আমরা আসলে কিন্তু জন প্রতি এটা বোঝাতে চাইলাম, মানে প্রতি জন বা প্রত্যেক জনের জন্য 100 টাকা করে চাঁদা ধার্য হয়েছে। ঠিক এখানে সেই রকমভাবে ভয়েস কথাটা ব্যবহার করা হয়েছে ঠিকই, কিন্তু ভয়েস এই ওয়ার্ডটার মাধ্যমে কিডস বোঝাতে চাইছেন গ্রাসহপারকে, এবং সেটা উনি পরিষ্কার বুঝিয়েও দিয়েছেন যে দ্যাট ইজ দ্য গ্রাসহপার। সে কি করছে তখন, যখন একটা শূন্যতা তৈরি হয়েছে, প্রচণ্ড গরমে সমস্ত গায়ক পাখিরা গরমে ক্লান্ত হয়ে, পরিশ্রান্ত হয়ে গাছের ছায়ায় লুকিয়ে পড়েছে, বিশ্রাম নিচ্ছে, তখন যে সঙ্গীতের শূন্যতা তৈরি হলো প্রকৃতির মধ্যে বা পৃথিবীর বুকে গ্রীষ্মকালে,
সেই শূন্যতাটা পূরণ করছে গ্রাসহপার তার ভয়েস দিয়ে, তার মিউজিক দিয়ে। তখন গ্রাসহপারের ডাকই হচ্ছে দ্য মিউজিক অফ আর্থ বা দ্য পোয়েট্রি অফ আর্থ। হি টেক্স দ্য লিড, হি বলতে গ্রাসহপার, সে তখন লিড করে, মানে সে তখন অধিনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ইন সামার লাক্সারি, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। এই যে সামার লাক্সারি কথাটা ব্যবহার করা হয়েছে, সামার লাক্সারি বলতে গ্রীষ্মকালীন যে প্রাচুর্য, অ্যাবন্ডেন্স অফ ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স ডিউরিং দ্য মান্থস অফ সামার, সেইটা বোঝানোর জন্য এই সামার লাক্সারি, এই শব্দবন্ধটা বা এই ফ্রেজটা কিডস ব্যবহার করলেন। এখন এই যে প্রাচুর্যের কথা বলা যায় না, এই যে সামার লাক্সারি, অনেক সময় প্রশ্নে জিজ্ঞাসা করা হয় সামার লাক্সারি মানে SAQ যে আসে তোমাদের 1 নম্বরের, যেখানে একটা সেন্টেন্সে লিখতে হয় উত্তরটা, সেখানে অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে সামার লাক্সারি বলতে কবি কী বোঝাতে চেয়েছেন। তো সেখানে তখন এটাই বলতে হয় যে তিনি গ্রীষ্মকালীন প্রাচুর্য বা অ্যাবান্ডেন্স অফ ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স ডিউরিং দ্য মান্থস অফ সামার, সেটা বোঝাতে চেয়েছেন, মানে প্রচুর ফুল, প্রচুর ফল, সেই সময়টাতে he takes the lead, grasshopper takes the lead. He has never done with delights, delight বলতে আনন্দ, উচ্ছ্বাস, সেই যে আনন্দ, সেই আনন্দের সঙ্গে সে হি নেভার ডান উইথ, মানে কখনো তার ফুরিয়ে যায় না, তার আনন্দ কখনো ফুরায় না। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, আনন্দ করতে করতে যখন সে টায়ার্ড আউট হয়, মানে তখন যখন সে ক্লান্ত হয়, ফড়িং যখন, ঘাস ফড়িং যখন ক্লান্ত হয়ে যায় আনন্দ করতে করতে, হি রেস্টস অ্যাট ইজ, খুব সহজেই সে বিশ্রাম নিতে শুরু করে, বিনিথ সাম প্লেজেন্ট উইড, উইড বলতে আগাছা, সেই আগাছার যে ঝোপঝাড় আগাছা তার মধ্যে, এখানে উইড বলতে কিন্তু ওই হেজটার কথাই বলা হচ্ছে, তার মধ্যে সে খুব মনোরমভাবে আরামে সে বিশ্রাম নিতে থাকে। তাহলে এই হলো গ্রীষ্মকালীন মিউজিকের বর্ণনা। যখন সমস্ত গায়ক পাখি এক্সস্টেড হয়ে, ক্লান্ত হয়ে তাদের গান গাওয়া বন্ধ করে দেয়, তখন সেই জায়গায় যে মিউজিকের শূন্যতা তৈরি হয়, সেই শূন্যতাটা পূরণ করে দেয় ঘাসফড়িং, গ্রাসহপার। হি টেক্স দ্য লিড। তাহলে প্রথম যে লাইনটাতে যেখানে উনি বলেছিলেন যে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, সেটাকেই উনি প্রমাণ করার চেষ্টা করলেন যে গ্রীষ্মকালের যে সাময়িক শূন্যতা, সেই শূন্যতাটাও পূরণ হয়, ঘাসফড়িংয়ের ডাকের মাধ্যমে পূরণ হয়। পরের যে পার্টটা, যেটা সেস্টেড পার্ট, সেখানেও ফার্স্ট লাইন শুরু হচ্ছে কবিতার প্রথম লাইনের যে কথাগুলো বলা হয়েছে, সেই কথাগুলোরই একটা অনুরণন আমরা শুনতে পাচ্ছি এই 9th লাইনেও। সেখানেও কবি বলছেন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, কখনো সেটা ফুরিয়ে যায় না, কখনো শেষ হয়ে যায় না। এবার উনি এক্সপ্লেন করছেন কিভাবে, দেখো, অন আ লোন উইন্টার ইভিনিং, একটা নিস্তব্ধ, লোন মিন্স মানে নির্জন একদম, কারণ কিটস তো একজন ব্রিটিশ পোয়েট, এবং ইংল্যান্ড বা ব্রিটেন শীতপ্রধান দেশ, সেখানে শীত মানে ভয়ঙ্কর শীত, মানে বরফ টরফ পড়ে চারিদিকে একদম এমন অবস্থা হয় যে রাস্তাঘাট সব একদম শুনশান হয়ে যায়। তো অন আ লোন উইন্টার ইভিনিং, একটা শীতের সন্ধ্যা, যেটা একদম নির্জন শীতের সন্ধ্যা, when the frost has wrought a silence, যখন শৈত্য মানে শীতের যে ভাবটা, when the frost has wrought, wrought এই যে শব্দটা, এইটার মানে হচ্ছে ক্রিয়েটেড বা মেড, তৈরি করে। এটা অ্যাকচুয়ালি আগে ব্যবহার হতো ওয়ার্কের পাস্ট টেন্স হিসেবে। এখন যেমন ওয়ার্কের পাস্ট টেন্স হিসেবে ওয়ার্কটি ইউজ করা হয়, ইডি যোগ করা হয় ওয়ার্কের সঙ্গে, একটা সময় ওয়ার্কের পাস্ট টেন্স হিসেবে রট এই শব্দটা ব্যবহার হতো, তখন সেটা ভার্ব হিসেবে ব্যবহার হতো, যেমন এখানে হয়েছে যে ফ্রস্ট হ্যাজ রট। কিন্তু বর্তমান যে ইংরেজি
আধুনিক যে মডার্ন ইংলিশে রড শুধুমাত্র অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, তোমরা খেয়াল করে থাকবে। যেমন অনেক সময় লোহা দিয়ে বানানো যে ফার্নিচারগুলো হয় না, তাদেরকে বলা হয় যেমন রড আয়রন ফার্নিচার, তাই না? সুতরাং রড শব্দটা এখন কেবলমাত্র অ্যাডজেক্টিভ হিসেবেই ইংরেজিতে রয়ে গেছে। একটা সময় ওটা ভার্ব হিসেবে ব্যবহার হতো, এখন কখনো কখনো কোনো পোয়েট্রিতে ব্যবহার হতে পারে, কবিতায় অনেক সময় তো কিছু ওরকম শব্দ ব্যবহার হয়, তাই না? কাব্যিক ব্যবহার যেগুলোকে বলা হয়, পোয়েটিক ইউজ। তো যাই হোক, তো হ্যাজ রট আ সাইলেন্স, যেখানে শৈত্য ভাবটা একটা নীরবতা তৈরি করেছে, সাইলেন্স তৈরি করেছে। তখন কি হচ্ছে, ফ্রম দ্য স্টোভ, এখানে স্টোভ বলতে যে ফায়ার প্লেস এর কথা বলা হচ্ছে, মানে শীতের দেশে ঘরগুলোকে গরম রাখার জন্য যে ফায়ার প্লেস, মানে যেখানে আগুন জ্বালিয়ে ঘরটাকে গরম রাখার ব্যবস্থা করা হতো, সেই ফায়ার প্লেসের কথা বলা হচ্ছে, সেই স্টোভ। দেয়ার শ্রিলস দ্য ক্রিকেট সং, তার আশপাশ থেকে, মানে ঘরের কোনো কোনাটোনা থেকে একটা ঝিঝি পোকার ডাক ভেসে আসে। শ্রিল কথাটা তীক্ষ্ণ আওয়াজকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এখন ঝিঝি পোকার ডাকটা তো খুব হাই পিচড সাউন্ড, তো সেই জন্য ওটাকে বোঝানোর জন্য শ্রিল বলা হচ্ছে। ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস দ্য ক্রিকেটস সং, ঝিঝি পোকার যে গান সেইটা ওখান থেকে ভেসে আসে। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, ঘরের উষ্ণতাটা ক্রমশ বাড়ছে, সে ফায়ার প্লেসের আগুনের জন্যই বাড়ছে, এবং তার সঙ্গে ঝিঝি পোকার ডাক একটা অদ্ভুত একটা পরিবেশ তৈরি করেছে। মানে দেখো, কিডস যে ইমেজগুলো ব্যবহার করছেন, যে ছবিগুলো ব্যবহার করছেন তার কবিতাতে, পুরো বিষয়টাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য, সেখানে কিন্তু যে ইমেজ, সেই ইমেজগুলো কিন্তু ভীষণভাবে যেন ফিল করা যায়, ভেরি মাচ সেন্সুয়াস ইমেজরি, মানে ইমেজগুলো ভীষণ অ্যাপিলিং টু আওয়ার সেন্সেস, আমাদের ইন্দ্রিয়র কাছে খুব অ্যাপিল করে যেগুলো। ওয়ার্মথ ইনক্রিজিং এভার, উষ্ণতাটা ক্রমশ যেন বাড়ছে, ইনক্রিজ করছে, বাড়ছে, এভার ক্রমশ বাড়ছে, সবসময় বাড়ছে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, এবং একজন, টু সামওয়ান, কোনো একজন, যে কিনা ইন ড্রাউজিনেস, একটু তন্দ্রালু একটা ভাব এসছে, মানে একটু ঘুম ঘুম ভাব এসছে, এবং সেই ভাবে সে হাফ লস্ট, মানে তার বাহ্যিক চেতনাটা যেন অর্ধেক হারিয়ে গেছে, মানে ঘুমালে তো বাহ্যিক চেতনাটা একেবারে হারিয়ে যায়, সে একটু ঘুম ঘুম ভাব এসছে, সেই জন্য হি ইজ হাফ লস্ট ইন ড্রাউজিনেস, ঘুম ঘুম ভাবে তার চেতনা, বাহ্যিক চেতনাটা খানিকটা কমে গেছে, অর্ধেক কমে গেছে। সেই রকম একজন মানুষের কাছে ইট সিমস, এই যে পরিবেশটার কথা বলা হচ্ছে, মানে একটা শীতের দিনে যে বাইরেটা একদম নির্জন, শৈত্য ভাব, একটা নীরবতা তৈরি করেছে, সেই অবস্থায় একজন মানুষ তার বাড়ির মধ্যে, মানে ঘরের মধ্যে ফায়ার প্লেসের পাশে বসে আছে, এবং তার আশপাশ থেকে, ঘরের কোণা থেকে একটা ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। এই রকম পরিস্থিতিতে যে একটু ঝিমিয়ে পড়েছে একটা মানুষ, তার তখন কি মনে হতে থাকে? তার তখন মনে হতে থাকে দ্য গ্রাসহপারস সং অ্যামং সাম গ্রাসি হিলস। এই ঝিঝি পোকার ডাকটাকে তার মনে হয় যেন বাইরে কোনো গ্রাসি হিলস, ঘাসে ভর্তি কোনো পাহাড়ি অঞ্চল থেকে ঘাস ফড়িংয়ের ডাকটা ভেসে আসছে। মানে ঝিঝি পোকার ডাককে সে এই ড্রাউজি অবস্থায় ঘাস ফড়িংয়ের ডাকের সঙ্গে গুলিয়ে ফেলে। তাহলে এইভাবে উনি বোঝালেন যে শীতকালে যখন পুরো পরিস্থিতিটাই এমন যে ফ্রস্ট হ্যাজ রট আ সাইলেন্স, একটা নীরবতা তৈরি হয়ে গেছে শৈত্যপ্রবাহের জন্য, তখনও কিন্তু দ্য মিউজিক অফ আর্ট বা দ্য পোয়েট্রি অফ আর্ট শেষ হয় না, বন্ধ হয়ে যায় না, তখনও সেটা কন্টিনিউ করতে থাকে, এবং সেখানে সেই ভূমিকা পালন করে, সেই মিউজিককে এগিয়ে নিয়ে যাওয়ার বা কন্টিনিউ করার ভূমিকাটা পালন করে ক্রিকেট। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হলো যে প্রথম যে স্ট্যান্ডসা, মানে অক্টেভ পার্টটাতে কিডস কি করেছেন, কিডস প্রেজেন্টস দ্য মিউজিক অফ সামার
ইন দ্য ভয়েস অফ গ্রাসহপার। এবং সেস্টেড পার্টে আমরা দেখলাম যে সেস্টেড পার্টে কিডস প্রেজেন্টস দ্য মিউজিক অফ উইন্টার ইন দ্য সং অফ দ্য ক্রিকেট। প্রথম পার্টে উনি মিউজিকের কথা বলেছেন, পৃথিবীর মিউজিক, এবং সেইটা বলেছেন ঘাসফড়িংয়ের গানের মাধ্যমে। এবং পরের পার্টটাতে সেস্টেড পার্টেও উনি পৃথিবীর মিউজিকের কথা বলেছেন এবং সেটা বলেছেন ক্রিকেটের গানের মাধ্যমে। এবং এই দুটো স্ট্যান্ডজায় উনি যেটা বলতে চেয়েছেন সেটা হলো, মূল বক্তব্য বিষয়টা হচ্ছে এই: দ্য মিউজিক অফ আর্থ নেভার সিজেস। কখনো পৃথিবীর গান ফুরিয়ে যায় না, শেষ হয় না। ইট ইজ আ কন্টিনিউয়াস সেলিব্রেশন, সবসময় চলতে থাকে, এই উদযাপনটা সবসময় চলতে থাকে থ্রু দ্য সাইকেল অফ সিজনস। সমস্ত মানে যে ঋতুচক্র সেইটার মধ্যে দিয়ে সে চলতেই থাকে। এবং দ্য গ্রাসহপার ক্যারিজ দ্য মিউজিক থ্রু দ্য ওয়ার্মথ অফ সামার, while the cricket warms the winter frost with its music। মানে গ্রাসহপার গ্রীষ্মের দিনে এই মিউজিকটাকে কন্টিনিউ করে যখন গায়ক পাখিরা আর গান গাইতে পারে না তখন, এবং শীতকালে যে শৈত্যভাবে যে একটা নির্জনতা তৈরি হয় সেই সময় ক্রিকেট বা ঝিঝি পোকা এই কাজটা চালিয়ে যায়। এই বিষয়ে আর একটা পয়েন্ট তোমরা একটু ভালো করে খেয়াল করো। এই যে সেস্টেড পার্টের লাস্ট দুটো লাইন, যেখানে কবি বলেছেন যে একজন মানুষের কথা বলেছেন যিনি হাফ লস্ট ইন ড্রাউজিনেস, মানে একটু ঝিমুনি এসছে বলে যিনি বাহ্যিক চেতনাটা যারা অর্ধেক হারিয়ে গেছে, সেরকম একটা মানুষ ওই ঝিঝি পোকার ডাকটাকে ঘাসফড়িংয়ের ডাকের সঙ্গে যে গুলিয়ে ফেলছে। এইটা বলতে চেয়ে যেটা কিডস করেছেন সেটা হচ্ছে যে একটা ওভারল্যাপিং হয়েছে। মানে ঘাসফড়িংয়ের ডাক এবং ঝিঝি পোকার ডাক, এই যে দুটো ডাক যে এই যে কোথাও একটা এসে যে মিশে গেল, এই মিশে যাওয়ার মাধ্যমে উনি এই যে দ্য সাইকেল অফ সিজনস, যে ঋতুচক্রটা এবং যে এই দ্য এভো কন্টিনিউইং মিউজিক অফ আর্থ, সেটাকে পরিষ্কার করে বোঝালেন আর কি, যে দুটো এসে মিলে গেল। ঘাসফড়িংয়ের ডাক এবং ঝিঝি পোকার ডাক এসে মিশে গেল। এই মিশে যাওয়াটাই হচ্ছে যেন একটা সাইকেল, একটা যেন চাকা, তার যে দুটো প্রান্ত এসে একটা জায়গায় মিশলো। এই মিশে যাওয়াটাই হচ্ছে এই ওভারল্যাপিংটা, যেটা একজন মানুষের যে এই যে অর্ধচেতন অবস্থায় একজন মানুষ আছে তার সেই মনে হওয়ার মধ্যে দিয়ে মিশে গেল। তাহলে যদি এক লাইনে আমাকে এই কবিতাটার মূল বিষয়বস্তু নিয়ে বলতে হয়, তাহলে বিষয়টা হচ্ছে এই, যেটা কিডস তার কবিতার প্রথম লাইনে এবং 9th লাইনে নিজেই বলেছেন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, বা দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। আশা করি তোমরা বুঝতে পেরেছো কবিতাটা। একটু বারবার কবিতার বইটাকে পাশে রেখে, টেক্সট বইটাকে পাশে রেখে যদি ভিডিওটা বারবার শুনতে থাকো, তাহলে বুঝতে পারাটা আরও গভীর হবে, আরও ভালোভাবে বুঝতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেলটা। আর প্লেলিস্ট যদি ভিজিট করো চ্যানেলের, তাহলে দেখবে তোমরা ক্লাস 12-এর এরকম অনেক ভিডিও পাবে যেগুলো তোমাদের কাজে লাগতে পারে বলে আমার মনে হয়। সেটা তোমরা দেখো যদি তোমাদের কাজে লাগে। যদি কাজে লাগে আমার ভালো লাগবে। আর ডেসক্রিপটিভ ইংলিশ বলেও ওখানে একটা প্লেলিস্টে তুমি একটা প্লেলিস্ট পাবে। সেখানেও কিছু তোমার লেটার রাইটিং, নোটিশ রাইটিংয়ের ওপরেও কিছু তুমি ভিডিও পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে এরকমই কোনো একটা ভিডিও নিয়ে শেয়ার করতে পারবো এই আশা রাখছি। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। বাই বাই।